নমস্কার, আমি দৈপায়ন চক্রবর্তী। ঠিক আছে, তো এই আমার ছোট ভাইয়ের মতন সাজ ব্যানার্জি। তো আমি আজকে তার ইন্টারভিউ নিচ্ছি আপনাদের এখানে। আপনারা আমাকে হয়তো ভালোভাবেই চেনেন, নিমার বস্তু কনসালটেন্ট এবং মানে রেকি জ্ঞান মাস্টার। তো এখানে আমি আজকে সাজ ব্যানার্জি ইন্টারভিউ নিচ্ছি, এইটা জিজ্ঞেস করছি। তো প্রথম কোশ্চেন আমরা শুরু করি। অবশ্যই। আচ্ছা, প্রথম হচ্ছে যে তোমার এই লাইনে কিভাবে তুমি এলে, তোমার বেড়ে ওঠাটা কি, যদি একটু এটা একটা ইন্টারেস্টিং বিষয়, মানে ইভেন যারা আমার ফ্যান আছে তারাও জানবে, আমার ভিউয়ার্সরা, আমার স্টুডেন্টরা সবাই জানবে। এর পেছনে একটা রিজন আছে, এটা অনেকে হয়তো জানে না, বা আমার অনেক ভিউয়ার্সরাও জানে না, আমার অনেক স্টুডেন্টরাও জানে না। আমি ছোটোবেলায় প্রচণ্ড বুলিংয়ের শিকার হতাম, সত্যি কথা বলতে। মানে আমি একটা, মানে কেউ হয়তো বিশ্বাস করবে না, অনেস্টলি স্পিকিং, আমি একটা 130 কেজি, লাইক কি 125 কেজি, আমার অতটা মনে নেই, একটা ওভারওয়েট ছেলে ছিলাম। এতটা এতটা আচ্ছা, মানে আমার এরকম ছিল, মানে আমার ছোটোবেলাটা মানে খুব কষ্ট কেটেছিল। মানে আমি স্কুলে কলেজে গেলে পরে, মানে ইভেন স্কুল লাইফটা যখন আমার শুরু হলো, তখন আমি মানে প্রচণ্ড বুলিং হতাম লোকের কাছে। আমাকে আমার বন্ধু বান্ধব কেউ হতো না, সবাই আমাকে হাসির নজরে দেখতো। আমার মানে বলতে মানে হাসি পেয়ে যাবে অনেকে, আমার এত বড় চুল ছিল। আমি মানে কি বলবো, জামা কাপড় আমার গায়ে হতো না, আমার জামা বানাতে হতো আলাদা করে। তো সেরকম জামা পরে আমার যেতে হতো, আমার শার্ট প্যান্ট গায়ে কিছু হতো না, তো আমার জন্য বড় করে একটা শার্ট বা কিছু বানানো হতো। আমি একটা হাফ প্যান্ট আমার পরতাম, তো সেগুলো পরে আমি চলতাম। এবং আমার ওবেসিটি প্রবলেম এতটাই ছিল, ইভেন আমার মাকে এবং আমার প্যারেন্টস যারা, আমার ফ্যামিলি যারা, তাদেরকে মানে বলতো যে মানে এ তো বেশি দিন বাঁচবে না, এমন হয় মরে যেতে পারে, তো একে ডক্টর দেখাও বা কনসাল্ট করো। তো ঠিক আছে, ও ডাক্তার দেখাও বা কনসাল্ট করো, এ হয়তো বেশি দিন বাঁচবে না, মরে যাবে এই ছেলে। তো তো সেখানে দাঁড়িয়ে আমিও এতটা কান দিতাম না, আমি খেতাম খুব, মানে সত্যি কথা বলতে অনেস্টলি, মানে আমি যে ছোটো ছিলাম তো আমি প্রচণ্ড খেতাম, খেতে ভালোবাসতাম। মিনস হচ্ছে কি, মানে যেমন হয়, মানে আজকালকার বাচ্চারাও আমি দেখেছি মানে ফাস্টফুড, তো আমি ফাস্টফুডের মানে পাগল ছিলাম। মানে আমাকে বারণ করা হতো, মা সবসময় বলতো আমাকে, এই একটা ব্যাপার, মা আমাকে বলতো শরীরচর্চা করা উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত। তো মানে আজকে যারা বলছে মানে অ্যাজ এ 6 প্যাক 8 প্যাক এসব রয়েছে, তো মানে কেউ বিলিভ করবে না যে আমি মোটা ছিলাম অতিরিক্ত। তো আমি কোনো কাজ দিতাম না, আমি চুটিয়ে খাওয়া দাওয়া করে যেতাম, তো একটা সময় কি হলো, আমি যখন প্রচণ্ড বুলিংয়ের শিকার হলাম, তো আস্তে আস্তে বড় হচ্ছি, ঠিক 15-16 বছর যখন বয়স, তো তখন একটা ট্রেন্ড ছিল, মানে আমার ফার্স্ট দেখা ছিল একজনকে, মানে সালমান খান। তো সালমান খানকে আমি দেখতাম যে সালমান খান শার্টলেস হয়ে আসছে, খালি গায়ে বাইক চালাচ্ছে, একটা সুন্দর একটা বেশ বডি, টোন বডি একটা। তো ওই দেখে আমি ভাবলাম কি যে সালমান খানের মতো আমি জিন্স বা জামা কাপড় কিনবো। তো আমি দোকানে গিয়ে জামা কাপড় কিনেছি ওরকম। আমি তখনও কিন্তু একটা ওভারওয়েট ছিল, তা আমি দেখছি আমার প্যান্টের সাইজ 40, তো আমি 40 সাইজের জিন্স কিনলাম, কিনে আমি ওরকমভাবে গেঞ্জি পরে, টাইট গেঞ্জি পরে রাস্তায় বেরিয়েছি ঠাকুর দেখতে, মানে কালী ঠাকুর দেখতে। আমার সালটা এখনও মনে আছে, 2015 সাল ওটা ছিল। তো আমার সঙ্গে আমার মা ছিল, এবার আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমার দাদা ছিল। তো আমি গিয়েছি, তো আমি রাস্তা দিয়ে হাঁটছি, এবার আমি ওরকম হাতে ব্রেসলেট বাগেরা ওরকম পরে হাঁটছি। তো সবাই আমাকে দেখে, মানে আমি মনে করছি আমার সালমান খান লাগছে, বাট কিছু কিছু মানুষ আমাকে দেখে একটু খিল্লি ওড়াচ্ছে বা দেখছে। তো আমি মাকে গিয়ে, আমার খুব কষ্ট হয়েছিল, আমি ফার্স্টেই মাকে গিয়ে বলি যে মা সত্যি করে বলবে আমার কি খারাপ লাগছে? তো মা বলে তোকে খারাপ লাগছে, মানে মাও চাইবে না যে কখনোই তার ছেলেকে খারাপ বলতে। দেন আমি আয়নার সামনে গিয়ে নিজেকে রিয়েলাইজ করলাম যে না, আমাকে সালমান খানের মতো লাগছে না, কাছাকাছিও লাগছে না, কিছুই লাগছে না। তখন আমি রিয়েলাইজ করলাম, যেটা অনেককেই বলছি, মানে আজকে নিউ জেনারেশন যারা আছো সবার ক্ষেত্রে, আমরা দামি জামা কিনি ব্র্যান্ডেড, সেই জামার ক্যাটলগে হয়তো ছবি থাকে কোনো শাহরুখ খান, সালমান খান, আমির খানের, আমরা ভাবি তাদের মতো লাগবে আমাদেরকে জামাটা পরলে। বাট দেখো, যেটা বাস্তব সত্য কথা, আমি সত্য কথা খুব তুলে ধরতে ভালোবাসি, তুমিও জানো সেটা, যেহেতু তুমি আমার সঙ্গে প্রচণ্ড ক্লোজ, আমার দৈপায়নদা খুবই ক্লোজ আমার, তোমরা জানো আমার দাদার মতো আমি দৈপায়নদাকে অলওয়েজ দেখি, রাশিদা ছিল বেঁচে, রাশিদাকে আমি দেখতাম। তো কিছু কিছু মানুষ হয় যারা আমার খুব ক্লোজ, যেটা মানে যারা আমার সঙ্গে চলো বা ফেরো সবাই জানো। আমি সত্যি কথা বলতে অন গড পডকাস্টে আমি বলতে কোনো দ্বিধা নেই,
আমি জীবনে দাদার মতো রেসপেক্ট আমি দুজন মানুষকে বরাবর করেছি, মানে অ্যাজ এ আমার অ্যাডমায়ার হিসেবে রেখেছি, দৈপায়ন চক্রবর্তী আর রবীন্দ্রনাথ পরামানিক। রবীন্দ্রনাথ পরামানিককে তোমরা সবাই ছিল, বডি বিল্ডিং ক্রিপ কোচ রবীন্দ্রনাথ পরামানিক। রবিদাও হয়তো পডকাস্টটা দেখবে, জানবে। রবিদাকে আমি বরাবর দাদা হিসেবে রাখি, আর দৈপায়ন দাকে, মানে এরা, রবিদা আমাকে সবসময় বডি বিল্ডিংয়ের সমস্ত কিছুতে মোটিভেট করে, আর দৈপায়নদা আমাকে নলেজ বলো সব কিছুতে, লাইফে কীভাবে চলতে হয়, কীভাবে একটা ভালো সুস্থ লাইফ লিড করে সেটাতে মোটিভেট করে। তো এদের কাছ থেকে লোকানোর আলাদা করে কিছু নেই আমার, সত্যি কথা বলতে। তো আমি ফার্স্ট অফ অল সেখানে দেখলাম যে আমাকে, যখন আমি দেখলাম যে আমাকে হাসির পাত্র করছে সবাই, তখন আমি ভাবলাম, আমার একটা জেদ চাপলো নিজের মধ্যে যে আমি কিছু একটা অ্যাক্টিভিটি শুরু করি, যদি হয়তো ভালো, না হলে কিছু হবে না, কি যায় আসবে। তো ফার্স্ট আমি ঘরে ফ্রি হ্যান্ড শুরু করলাম। আমি পুশ আপ দিতে যাচ্ছি, পারছি না, তা আমি চেষ্টা করছি, কিছুতে কিছু হচ্ছে না। তো ওই সময় একটা চর্চ ছিল, মানে ওই সময় একটা সিনেমা বেরিয়েছিল, আই হোপ সবাই জানে, খুব নাম করা মুভি, বাহুবলী। বাহুবলী সিনেমা 2015, আই হোপ তুমিও শুনেছো, বাহুবলী সিনেমাটা খুব ফেমাস সিনেমা ছিল। সেই একটা শিবলিঙ্গ নিয়ে উঠিয়ে প্রভাস আসছে খালি গায়ে পুরো। তো ওইটা দেখে আমার যে আমি জিম জয়েন করবো। এবার আমার 18 বছর তো হয়নি। আমি একটা ডাউটও ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে ভাবে 18 বছর না হলে হয়তো জিমে দেওয়া উচিত না, তো সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। 18 বছর না হলেও জিমে যাওয়া উচিত না, এটা বলাটা ভুল। জিম কখনো কোনো মানুষের খারাপ জিনিস হতে পারে না, এটা একটা হেলথ সেক্টর। জিমের জন্য কি কোনো স্পেসিফিক বয়স হয়? আমি এটা জানতাম না। না, স্পেসিফিক বয়স না, কোনো স্পেসিফিক বয়স হয় না, সত্যি কথা বলতে। যদি সে ফিটনেস লাইফস্টাইল লিড করে তাহলে কোনো স্পেসিফিক বয়স হয় না। এবার কথা হচ্ছে কি, জিমটা একটা ফিটনেস ফিল্ড। অনেকে ভাবে জিম মানে পাওয়ার লিফটার বা বডি বিল্ডাররা যাচ্ছে, বাট না। আমি জিম করতে পারি, ফিটনেসের জন্য করতে পারি, আমার ভালো একটা লাইফস্টাইল লিড করার জন্য করতে পারি। কারণ যেমন ধরো একটা মেশিন, আমি একটা ল্যাপটপ বা কম্পিউটার ঘরে ফেলে রেখে না চালে ওটা খারাপ হয়ে যায়, ঠিক আমাদের স্বাস্থ্যটাও কিন্তু আমাদেরকে ওয়েলথটাও কিন্তু ভগবান দিয়েছে। তো আমি যদি সেটাকে মানে চর্চা না করি, ওটা কিন্তু খারাপ হয়েছে। ঠিক সেরকম ফিটনেস সবার জন্য জরুরি। হ্যাঁ, এবার কারোর যদি অ্যাজ এ প্রফেশনালি মানসিকতা থাকে আমি পাওয়ার লিফটিং করবো বা বডি বিল্ডিং করবো, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা বলে যে দাদা আমি ফিটনেসের জন্য ব্যায়াম করতে চাই, আমি কি ফিট থাকতে গেলে আমার কি বড় বড় বাইসেপ শোল্ডার হয়ে যাবে? না, বড় বড় বাইসেপ শোল্ডার হয়ে যাবে না, ওটা সহজও না অত বড় বড় বাইসেপ শোল্ডার বানানো। ইভেন তোমার যদি নলেজ গোল থাকে এটা যে আমাকে বডি বিল্ডিং করতে হবে, তাহলে অবশ্যই বডি বিল্ডিং করো। বাট যদি তোমার এইটা গোল থাকে যে আমি নর্মাল ফিট থাকবো, তাহলে নর্মাল ফিট থাকার জন্য কোনো বয়সের দরকার হয় না, বডি বিল্ডিংয়ের জন্য কোনো বয়সের দরকার হয় না। বাট আগে থেকে করলে ভালো হয়। বাট আজকালকার অনেক উদাহরণ আছে যারা বেশি বয়সও স্টেজ করছে, তাদের মোটিভেশন দিয়ে, তাদের সেই মোটিভেশন পাওয়ারটা আছে, তাদের সেই নলেজটা আছে, এবং তারা মনে করছে। সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি মনে করি সেলফ বিলিভ। আমি যদি মনে করি পারবো, তো অবশ্যই পারবো। দৈপায়নদা তো নিউমারোলজি করছে, তো দৈপায়নদা এটা জানে, মনের আত্মবিশ্বাস রাখতে হবে। যদি না থাকে বা যে কোনো একটা ট্রাস্ট না রাখলে, মানে আমি যদি মনে করি যে আমি পারবো না, আমরা মানুষ চাইলে সব পারি। ভগবান যখন পৃথিবী বানিয়েছিল মানে তখন কোনো কিছু বানায়নি, বাট আমরা কিন্তু আমাদের মতো করে পৃথিবীটাকে তৈরি করে নিয়েছি। গাড়ি বাড়ি লাইট ফ্যান সব কিন্তু আমরা বানিয়েছি, তাহলে আমরা কেন পারবো না? তা আমার মধ্যে সত্যি কথা বলতে একদম মোটিভেশন ছিল না। আমি ঘরে ওয়ার্কআউট করে আমি ভয়ে জিমে যেতাম না। আমি ভয়ে জিমে যেতাম না, এটা একটা রিজন আছে। আমি ভাবতাম আমি মোটা, আমি যদি ওখানে গিয়ে খালি গায়ে হই, সবাই যদি আমার উপর হাসাহাসি। ইভেন আমার মানে ভর্তি এত বড় পেট ছিল, মানে এতটা বড় পেট ছিল আমার। তো আমি ফার্স্ট একটা জিমে যাই। আমি আগে একটা জায়গায় থাকতাম যেখানে, আমি অনেকেই জানে না আমার সম্পর্কে, আজকে পডকাস্ট হচ্ছে। আমি এর আগে হয়তো পডকাস্ট করেছি অনেক, নিজে অনেকের পডকাস্ট করেছি, বাট দাদা আজকে আমার পডকাস্ট করছে। তো আমি মানে আমার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। তো আমি আজকে দাদাকে বলেছি যে আমি সব কিছুই বলবো, কারণ কোনো কিছু লোকাবো না। দাদাও জানছে সেগুলো, সবাই জানছে। মানে আমি আগে দত্তপুকুর থাকতাম, ওখানে গ্রামে বড় হওয়া, ছোটো থেকে গ্রামের কালচারের সঙ্গে মিলেমিশে চলা। বাট আমি ঘর থেকে বেরোতাম না, আমার বন্ধু বান্ধব ছিল না, কারণ কেউ মিশতো না। ছোটোবেলায় যে বন্ধু পাওয়া হয় সেটা আমি জানতাম না। তো ওখানে একটা জিম ছিল, সেই দাদা জিমে আমি প্রথম যাই, এবং আমি গিয়ে বলি আমি আর কি হবে? তো সেই দাদা আমাকে বলে হ্যাঁ হবে, কেন হবে না? আমি সেই দাদাকে বলি যে আমি না জিমে আসবো না, তুমি আমাকে বাড়িতে গাইড করো। বলেছিল কেন জিমে আসবে না? এই যে না, আমাকে দেখলে হাসবে। বলে না, এরকম কিছু না, কেন হাসবে তোমাকে দেখলে? তারাও তো নিজেদেরকে চেঞ্জ করতে আসছে। বলে না, আমি যাবো না তোমাকে। তো আমি মানে কোনো কিছু আশা করিনি আমার লাইফে। আমি যখনই কোনো কিছু আশা করি সেখান থেকে এটা আমার ক্ষেত্রে হয় খুবই।
দাদাও বুঝবে এটা, মানে এটা মানে আমার ক্ষেত্রে হয়, দাদাকে আমি আগেও বলেছি, মানে আমি যেটা এক্সপেক্ট করি তার নয় বেশি কিছু হয়ে যায় বা তার কম কিছু হয়ে যায়, তো আমি এক্সপেক্ট করিই নি আমার কী হবে। তো আমার সেই সময় অতটা ফিনান্সিয়াল স্টেবলও ছিল না, যে মানে অবশ্যই ফিনান্সিয়াল স্টেবল ছিল বাট আমার নিজে কোনো ইনকাম আর্নিং সোর্স ছিল না। মা সাপোর্ট করতো যতটুকু পারতো। তো আমি নর্মাল ঘরের সমস্ত খাবার খাই, যেমন হয় ভাত ডাল, এগুলো খেয়েই আমি ঘরে ফ্রি হ্যান্ড করলাম। কিছু ওয়েট ইকুইপমেন্ট আমাকে মা কিনে দিয়েছিল, তো সেগুলো দিয়ে আমি ওয়েট ট্রেনিং শুরু করি। যখন 1 থেকে 1.5 বছর হলো সবাই দেখলো আমার চেঞ্জেস। আমার প্রথম দেখলো আমার বডি অন্যরকম চেঞ্জেস হয়ে গেছে, আমার হাত টাইট হচ্ছে, রাইট, আমার টি শার্ট পরলে আমার হাত ভালো লাগছে, ট্রাইসেস বাইসেস দেখতে ভালো লাগছে, আমার বাইসেস খুব ভালো হয়ে গেছিল প্রথমে যখন তখন তোমার ওয়েট কত হয়েছিল? তখন আমার মাসেলের উপর ওয়েট চলে এসেছিল 50 কেজি, অনেকটা ঝরিয়ে ফেলেছিল মানে খুব ফাস্ট। এবং অবশ্যই যে আমাকে গাইড করেছিল সেই সময় সে আমাকে খুব ভালো ডায়েট দিয়ে সেভাবে টেকনিক অনুযায়ী গাইড করেছিল, ফুল ন্যাচারালি ট্রান্সফরমেশন হয়েছিল। দেন তখন দেখলাম যে সবাই আমার দিকে তাকাচ্ছে, অ্যাট্রাকটিভ ফিল হচ্ছে, তখন আমি বুঝলাম যে না, তার মানে এই লাইনে থাকলে পরে নিশ্চয়ই আমার অনেক কিছু হতে পারে। আর তখন আমি ফাইনালি আমি স্যান্ডো টি শার্ট কিনলাম, স্লিভলেস একটা টি শার্ট কিনলাম, এবং সত্যি আবার সালমান খানের মতনই লাগছিল, সালমান খান অল্প বয়সে যেমন ছিল ওরকমই লাগছিল আমাকে তখন। তো তারপর এবার হচ্ছে গিয়ে দাদাও জানে আমি অ্যাজ এ মডেল, তো মডেলিংয়ে আসার জার্নিটা আমার সেখান থেকে শুরু হয়। তো এইভাবেই সব কিছু আমার হয়। তোমাকে সবাই মেনলি মডেল প্লাস বডি বিল্ডার দুটো হিসেবেই চেনে, ঠিক আছে? তোমার এই বডি বিল্ডিং এ আসা এবং মডেলিং এ ঢোকা, ঠিক আছে, এই দুটো কিভাবে হলো? এই দুটো জানি কিভাবে একসঙ্গে তুমি চালাচ্ছ, মেনটেন করছো? সত্যি কথা বলতে আমি যখন মানে 2019-এর কথা বলছি, 2019-এ আমি একটা পারফেক্ট ফিজিক্স বানিয়ে নিই যেমন চলতে গেলে লাগে। তো তখন আমাকে আমার কিছু কিছু বন্ধু বান্ধব হয়, যারা শোনা পরিবারের কয়েকজন হয়, তা আমাকে তারা বলতো যে তুই দেখতে শুনতে ভালো আছিস, তুই মডেলিংয়ে ট্রাই কর। আচ্ছা, এবার আমি জানতাম মডেলিং মানে হয়তো খুব হাইটে লম্বা হতে হবে, এবার আমার হাইট অত বেশি নয়, সত্যি কথা বলতে আমি মিডিয়াম হাইটের একটা মানুষ। তো আমি ভাবতাম মডেলিং মানে তো লম্বা হতে হবে, মডেলিং কী করে হবে? তো আমাকে আমার সবাই বলতে ট্রাই কর না। আমি বলতাম ঠিক আছে। তো ওই সময় একটা ইনসিডেন্ট ঘটে আমার লাইফে, আমি সেটা পরবর্তীকালে জানি। মিস্টার অলিম্পিয়া 8 টাইম হয়েছিল রনি কোলম্যান, সবাই চেনে, বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি জগতে সবাই ওনাকে চেনে, রনি কোলম্যানকে। তো রনি কোলম্যান আমার একটা লেগের ওয়ার্কআউটের ছবি লাইক করেছিল ইনস্টাগ্রামে, এটা আমার বায়োগ্রাফিতেও আছে, অনেক জায়গাতেই আছে। আমি জানতাম না যে রনি কোলম্যান কে তখন। পরে আমি আমার জিমের যে গুরু তাকে গিয়ে বলি যে এই না আমাকে লাইক করেছে, আমি শুধু সাউথ আফ্রিকান করে অ্যাথলিট আমাকে লাইক করেছে। তো বলে এই তো তোকে লাইক করেছে 8 টাইম মিস্টার অলিম্পিয়া রনি কোলম্যান, কারণ সবাই জানে আর্নল্ড শোয়ার্জনেগারকে বলা হয় 7 টাইম, তো রনি কোলম্যান 8 টাইম, তার থেকেও বেশি, সে আমার ছবি লাইক করেছে। তো আমি পরে জানলাম, খুব হ্যাপি হলাম, বাড়িতে গিয়ে মাকে বললাম, মাও বললো বা খুব ভালো। তো মডেলিংয়ে আমার আশাটা হলো, আমি মোটিভেশন যদি বলি, আমার মডেলিংয়ে প্রথম মোটিভেশন হয় ABM সুমন, যাকে বাংলাদেশে টপ মডেলদের মধ্যে বলা হয়, সুমন ভাই বলি আমি, তার সঙ্গে পরবর্তীকালে কথাও বলেছি নিজে। তো সুমন ভাইয়েরও ওরকম ফিজিক্সটা খুব অ্যাট্রাকটিভ ফিজিক্স একটা। তো সুমন ভাই আই হোপ দেখবে, আমি বাংলাদেশে যারা আছে, আমাকে যারা চেনে বাংলাদেশের লোকেরাও দেখবে। তো সুমন ভাইকে দেখে আমার জার্নি শুরু হয় প্রথম। আমি পুরো সব দিক দিয়ে সুমন ভাইকে কপি করা শুরু করে দিই, আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি যাদেরকে লাইফে আইডিয়াল মেনেছি, তো সেখানে আমার কোনো দ্বিধা নেই। আর সালমান খানকে পছন্দ করতাম যেহেতু বললাম, সালমান খান তো মিডিয়ার লাইনের কাজ। তো আমি ফার্স্ট ফটোশ্যুট শুরু করি, এবং ফার্স্ট ফটোশ্যুটে আমি প্রথম লাইফে ইনকাম করি 500 টাকা। আচ্ছা, এখনকার যারা হয়তো মডেলিং করো তারা হয়তো আরও অনেক বেশি ইনকাম করে, বাট আমি যে সময় ফার্স্ট ইনকাম করি তখন লকডাউনেরও আগের সময় ছিল, 19 সালের কথা বলছি আমি। 19 সালে আমি ফার্স্ট ফটোশ্যুট করি এবং আমার ফার্স্ট ইনকাম হয় 500 টাকা। তখন আমার এজেন্সি স্ট্যাবলিশ কিন্তু হয়নি, যেটা তোমরা জানো আজকে SBB মডেলিং এজেন্সি বা SBMA মডেলিং এজেন্সি, যেটা বিস্ট ফিল্মস, এত কোনো প্রোডাকশন আমার স্টেবল হয়নি। আমি তখন নিজে অন্যের কাছে কাজ করি এক কথায়। তো ফার্স্ট টাইম 500 টাকা পাই, সে তাও ফিজিক্সের জন্য, বলা হয় ফিজিক্স খুব ভালো লাগছে তাই জন্য। তো ফিজিক্সটা বরাবরই ছিল। এবার মডেলিং লাইনে আমি তারপর আসি, তারপর আস্তে আস্তে নিজে প্রোডাকশন স্টেবল করি, নিজস্ব এজেন্সি খুলি, বিভিন্ন ভিডিও শ্যুটে কাজ করেছি, মিউজিক ভিডিওতে কাজ করেছি, যারা আমার মিউজিক ভিডিও দেখেছি জানি আমাকে।
তারপর তো টিএসএস খুলি আমি 2023-এ, রাইট, পডকাস্ট খুলি, সেখানে আমারও পডকাস্ট আছে। হ্যাঁ, যেখানে দৈপায়নদার পডকাস্ট আছে। ইভেন আমার প্রথম যে গুরুজি, মানে যে না থাকলে এই লাইনে আমার কিছু হতো না, মলয় রয়, ওনারও আমি পডকাস্ট করি, মনতোষ রয়ের ছেলে, সবাই জানে মলয় রয়কে। এবার অনেকেই এটা প্রশ্ন করেছে যেটা তুমি করলে, যে মডেল থেকে বডি বিল্ডারটা কি করে হলো। হ্যাঁ, তা আমি ফিটনেস মডেল বরাবরই ছিলাম, আমি কোনোদিনও হাই ফ্যাশন মডেল নই। যারা হয়তো মানে বলবে হাই ফ্যাশন মডেলটা আলাদা হয়, তারা র্যাম শোতে কাজ করে। আমি বিভিন্ন হোর্ডিং ব্র্যান্ডে কাজ করেছি, বাট আমি কখনো হাই ফ্যাশন মডেলিং করিনি, বিকজ ওখানে হিউজ হাইট লাগে। আমি ফিটনেস মডেলিংটা বরাবর করতাম, এছাড়া কমার্শিয়াল মডেলিংগুলো করতাম আমি। এবার বডি বিল্ডিং আসাটা একটা বড় একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হচ্ছে কি পডকাস্ট থেকেই আসে আমার। আমি 2023-এ পডকাস্ট করেছিলাম মিস্টার এশিয়া সুমিত ব্যানার্জি। আই হোপ সুমিতদা যদি দেখে পডকাস্টটা, সুমিতদা খুব হ্যাপি হবে। সুমিতদা আমাকে কিন্তু খুব মোটিভেট করেছিল। তো সুমিতদা আমাকে প্রথম দিন আমি সুমিতদা যখন পডকাস্ট নিতে যাই, আমি তখন দেখেছিলাম মানে সুমিতদা খুব লম্বা, হিউজ লম্বা হাইট, মানে এতটা লম্বা, উনি ম্যান ফিজিক্স অ্যাথলিট, তো হিউজ লম্বা। তো ওনাকেও এক সময় অনেকে বলতো যে এত লম্বা বডি বিল্ডার হয় না। মানে আমি যেমন বুলিংয়ের শিকার হতাম, মানে হেলদি ছিলাম বলে, ওনাকে ফ্যাটি, এক কথায় ফ্যাট ছিলাম বলে, তো ওনাকে বুলিংয়ের শিকার হতে হতো। উনি একসময় খুব মোটা ছিল, অ্যান্ড উনি খুব লম্বা বলে, যে বডি বিল্ডার তো লম্বা হয় না, উনি অন্য লাইনে ছিল প্রথমে। তো সেখান থেকে যখন ওনার স্টোরি আমি শুনলাম, মোটিভেশন পেলাম খুব, এবং উনি আমাকে বললো তুমি আসতেই পারো এই লাইনে। এর আমার কি হবে? কেন হবে না, ইউ ক্যান ট্রাই, অবশ্যই হবে। তো বডি বিল্ডিংয়ে আমি ইন্সপায়ার হলাম। তারপর দেন আমি বডি বিল্ডিংয়ে আসি, এবং বডি বিল্ডিংয়ে আসার জন্য আমার বিগত অনেক বছর ধরে, অনেকে জানে আমার মিউজিক ভিডিওর কাজ বা প্রোডাকশনের কাজ আমি অফ রাখি। আমি 2024 থেকে পুরো ডিটারমিনেশন অনুযায়ী বডি বিল্ডিংয়ের দিকে ফোকাস করি, এবং আমি অ্যাজ এ বডি বিল্ডিং ট্রিপ শুরু করি। এবং আমার বডি বিল্ডিং ট্রিপের জার্নিটা ছিল এরকম, মানে সত্যি কথা বলতে আমি ন্যাচারাল অ্যাথলিট, সবাই জানে। আমি ইনহ্যান্স কোনোদিনও নিইনি, মানে স্টুয়ার্ড বডি বিল্ডিং আমি কোনোদিনও করিনি। এটা করলে কি হয় সেটা একটু বলো। আচ্ছা, এবার স্টিরয়েড আর ইনহ্যান্সের মধ্যে তফাৎটা সবারই জানা দরকার, যারা নিউ বডি বিল্ডিং করছো। আমি আমার বেসিক দিয়ে যতটুকু জানি বা আমার গুরুদের থেকে যা জেনেছি আমি সেটাই আমি বলবো, এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। তো স্টিরয়েড বডি বিল্ডিং হচ্ছে গিয়ে, স্টিরয়েড মানে যে খারাপ তাও না, আমাদের বডি তৈরি হয় টেস্টোস্টেরন বলে একটা হরমোন হয়, মানে যেটাকে বলে মেল হরমোন, যাতে আমাদের দাড়ি গোপ, ছেলেদের যে দাড়ি গোপগুলো হয়, আমাদের যে হেয়ার গ্রোথ হয়, সেটা কিন্তু সব টেস্টোস্টেরনের কাজ। তো টেস্টোস্টেরন যদি কারোর বডিতে না থাকে, তার কিন্তু বডি তৈরি হবে না। আচ্ছা, তো এবার হচ্ছে গিয়ে ন্যাচারাল বডি বিল্ডিং। ন্যাচারাল বডি বিল্ডিং হচ্ছে গিয়ে তোমার শরীরে যে নর্মাল টেস্টোস্টেরনটা আছে, মানে যেটা দিয়ে আমাদের দাড়ি গোপ উঠছে, সেই টেস্টোস্টেরনটাকে কেন্দ্র করেই মাসল বিল্ড করা। আচ্ছা, এবং সেখানে ফুড নেওয়া, বিভিন্ন রকম ফুড খেলে যেমন টেস্টোস্টেরন বিল্ড হয়। যেমন আমরা সবাই জানি, এটা সবাই অনেকে জানেও না, চিকেন, তারপর অ্যালমন্ড, ঘি, এগুলো খেলে কিন্তু পুরুষদের শরীরে টেস্টোস্টেরন মাত্রা বাড়ে। আচ্ছা, তো তার জন্যই ন্যাচারাল বডি বিল্ডিং করলেও চিকেন, ফিশ এগুলো খাওয়ানো হয় টেস্টোস্টেরন বিল্ড করার জন্য। আচ্ছা, তো এবার টেস্টোস্টেরনের সঙ্গে একটা বডির খুব যুক্ত, মানে খুব প্রয়োজন। যদি কারো মেল হরমোনে টেস্টোস্টেরন না থাকে, তার বডি তৈরি হবে না। এবার সবার একটা লিমিটেশন থাকে বডি অনুযায়ী। এবার ন্যাচারালি অ্যাকচুয়ালি বডি বিল্ডিংয়ের নিয়ম হচ্ছে গিয়ে ন্যাচারালি একটা লেভেল অবধি নিজেকে পুশ করা। আচ্ছা, আর আমি আর একটা কথা বলছি, যেটা মানে খুব সত্য কথা, অনেকে শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি সত্যিটাকে সত্যিভাবেই প্রেজেন্ট করতেই ভালোবাসি। অনেকে মনে করে 3 মাসে 4 মাসে একটা বডি তৈরি হয়ে যায়, সম্পূর্ণ ভুল ধারণা। কেননা বডি বিল্ডিংয়ের কথা যদি বলি, যে কেউ স্টেজে গিয়ে নিজেকে প্রেজেন্ট করছো তুমি তোমার বডি, তো সেখানে অনেক বছর তোমাকে টাইম দিতে হবে। এটা কোনো মানে 4 মাসের গেম নয়। এটা যদি নর্মাল ফিট হতো সেটা আলাদা করছি, বাট তুমি তোমার পুরো হিউম্যান বডি স্ট্রাকচার চেঞ্জ করছো। আমরা তো পুরো ছোটোবেলা থেকে বডি নিয়ে জন্মাই না, তো সেটাকে পুরো চেঞ্জেস করতে হবে। তো সেখানে পুরো ট্রান্সফরমেশন চেঞ্জ, তোমার সব কিছু চেঞ্জেস করছো তুমি স্টেজে গিয়ে প্রেজেন্ট করছো। আর এটা মোস্ট টাফ গেম এবং প্রচণ্ড কস্টলি গেম। যারা বডি বিল্ডিং করো তারা নিশ্চয়ই সবাই জানো বডি বিল্ডিং খুব টাফ এবং কস্টলিয়েস্ট গেম, সে ন্যাচারাল করো বা ইনহ্যান্স করো। তো যেটাই আমি ছিলাম, ইনহ্যান্স বডি বিল্ডিং আর ন্যাচারাল বডি বিল্ডিংয়ের তফাৎটা কি? ন্যাচারাল বডি বিল্ডিং হচ্ছে কি, যেখানে কোনো স্টেরয়েড সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় না, স্টেরয়েড কোনো মেডিসিন ব্যবহার করা হয় না, পুরো ড্রাগস ফ্রি হয়, শুধু ঘরের খাবার আর যে সাপ্লিমেন্টগুলো নর্মাল হয়, ওয়ে প্রোটিন, ফ্যাট বার্নার, এগুলো ইউজ করা হয়। দ্যাটস ইট, এর বাইরে কিছু হয় না।
ন্যাচারালি বিভিন্ন কম্পিটিশন হয়, সেখানে পার্টিসিপেট করে ন্যাচারাল বডি বিল্ডাররা। ন্যাচারাল প্রচুর প্ল্যাটফর্ম আছে, আইসিএন গোয়া আছে, মাসলম্যানিয়া আছে, এছাড়া বেঙ্গলেও অনেক ন্যাচারাল কম্পিটিশন হচ্ছে আজকাল, সেখানেও অনেকে যাচ্ছে। তো সেটা একটা ফ্যাক্ট। বাট ইনহ্যান্স বডি বিল্ডিং যদি আমি সেই ইনহ্যান্স বডি বিল্ডিংয়ে যেটা চলে, স্টেরয়েড একটা যে হরমোন হয়, স্টেরয়েড যে মেডিসিনটা হয়, ওটা কিন্তু টেস্টোস্টেরনটাকেই দেয়, প্রডিউস করে। টেস্টোস্টেরন মানে হচ্ছে কি ওষুধ দিয়ে টেস্টোস্টেরনটাকে বাড়িয়ে দেয় স্টেরয়েড। আচ্ছা, চট জলদি বাড়িয়ে দেয়। হ্যাঁ, এবার যখন ওটা বেড়ে যাবে তখন তোমার স্ট্যামিনা বেড়ে যাবে, কারণ টেস্টোস্টেরনের ভিত্তিতেই আমরা ওয়েট ট্রেনিং, হেভি লিফট করছি। তো সিম্পল ফ্যাক্ট, যখন তোমার টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যাবে তখন তুমি আরও হেভি লিফট করতে পারবে, আর অটোমেটিক তুমি যখন হেভি লিফট করতে পারবে তখন তোমার খিদাও বেড়ে যাবে। যেখানে তোমার ক্যাপাসিটি হয়তো 2 কেজি চিকেন খাওয়ার, সেখানে তুমি 5 কেজি খেতে পারছো, তখন তোমার মাসেল তাড়াতাড়ি বিল্ড করবে, তোমার সাইজও আরও বড় লাগবে। এবং তুমি স্টেজে যখন যাবে, অবশ্যই তুমি যখন ইনহ্যান্স হয়ে স্টেজে যাবে তখন তোমার প্লেসমেন্টও ভালো আসবে, কারণ তোমার বডিতে সাইজও ভালো আছে, তোমার বডিতে কাটসও ভালো আছে, তো জাজেসরা বাধ্য তোমাকে প্লেসমেন্ট দিতে। এবার কথা হচ্ছে কি সাইড এফেক্ট, এই একটা বড় বিষয় যেটা আজকাল মানে সবাই জানে না, নেয় ঠিকই, অবশ্যই কোচের আন্ডারে থেকে নিলে আলাদা ব্যাপার, বাট সাইড এফেক্ট কী আছে? সাইড এফেক্ট একটা কমন একটা ফ্যাক্ট আমি দিচ্ছি, মানে বুঝবে সবাই। ধরো জব করো, এবার তোমার জবে তুমি পেমেন্ট পাও হয়তো 10,000 টাকা, এটা তোমার মানে স্যালারি। এবার কেউ তোমাকে হট করে বললো যে তোমাকে মাসে 1 লাখ টাকা করে দেবে মান্থলি, তখন তুমি তো ওই জবটা ছেড়ে দেবে। তুমি নিশ্চয়ই 10,000 টাকা জব করতে হবে, আমি 10,000 টাকা জব কেন করবো, আমি তো 1 লাখ টাকা করে মান্থলি আমাকে এমনিই দিচ্ছে, বসে বসে আমি পাচ্ছি, তাহলে কেন ফালতু ডেইলি অফিস করে কেন যাব? তো স্টেরয়েড যখন নেওয়া হয়, আমাদের বডিতে ন্যাচারাল টেস্টোস্টেরন হরমোনটা থাকে, ওটা কিন্তু কমে যায় এবং যা ছিল তার থেকে পুরোপুরি লুপ্ত হয়ে যায়, অফ হয়ে যায়। এটা আর্টিফিশিয়ালি বানানো হলো। হ্যাঁ, কারণ তুমি মেডিসিন নিচ্ছ, ও মেডিসিনের থেকে যখন বেশি টেস্টোস্টেরন পাচ্ছে, তাহলে ও নিজের শরীরে কেন প্রডিউস বাড়বে, তৈরি করবে, ও বন্ধ করে দেবে। এবার যখন তুমি স্টেরয়েডটা না অফ করে দেবে, তখন তোমার যা মাসল ছিল ন্যাচারালি সেটাও থাকবে না, সেটাও তোমার একেবারে। একটা স্টেরয়েড নিলে যেটুকু আমি সামান্যতম জানি, অন্যান্য ওষুধও অনেক সময় কাজ করতে চায় না। অবশ্যই চাইবে না, সিম্পল ব্যাপার, কারণ ওটা অ্যাজ এ হেভি ডোজ পড়ছে তোমার শরীরে, চাইবে না স্টেরয়েড নিয়ে। তারপরে প্রপার বডি বিল্ডিং করার ধরনটা কি, এটা একটা ফ্যাক্ট। প্রপার বডি বিল্ডিং ধরন করার এটাই হচ্ছে, আগে নিজে কয়েক বছর ভালো করে জিম করো, ভালো ট্রেনারের আন্ডারে, অ্যান্ড ন্যাচারালি তুমি আগে বিল্ড করো নিজেকে, 7 থেকে 8 বছর মিনিমাম দাও ন্যাচারালি নিজের বডিকে, দেখো কতটা গ্রোথ হয়। দেন তুমি স্টেরয়েড যদি চালাতেই হয় 6 মাস কি 4 মাস চালাও, কম্পিটিশনের আগে হালকা পাতলা নাও, দেন তুমি অ্যাচিভ করো। আর জেনেটিক প্রচণ্ড ম্যাটার করে, এটা একটা ব্যাপার। অনেকে আছে জেনেটিক খুব খারাপ, প্রচণ্ড বায়োজেনেটিকের অনেকে আছে যারা স্টেরয়েড মেরে ন্যাচারাল বডি বিল্ডিংয়ের মতো চেহারা বানিয়ে দেয়। মানে দেখা যাবে ন্যাচারালি যেটা বিল্ড করতে 8 বছর একটা ন্যাচারাল বডি বিল্ডার করেছে, সে সেটা 3 মাসে স্টেরয়েড মেরে করছে, কিন্তু ব্যাস তারপর সে বিছানায় শুয়ে থাকছে বা তার শরীরে কোনো ক্ষতি হচ্ছে। এই টেস্টোস্টেরনের জিনিসটা কি মেল ফিমেল দুজনের জন্যই যায়? না, ফিমেলদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোন থাকে। আচ্ছা, এবার ধরো কোনো ফিমেল বডি বিল্ডিং করতেই পারে, তার পছন্দ হতেই পারে, তাহলে সেখানে কি করতে হবে? তাহলে সেখানে তাকে অবশ্যই টেস্টোস্টেরন নিজেকে পুশ করতে হবে শরীরে, তবেই তার মাসেল বিল্ড হবে। আচ্ছা, এতে কোনো অসুবিধা হয় না এমনিতে? মেয়েদের ক্ষেত্রে ইনফ্যাক্ট পড়লেও বেশি দিন হয় না, কয়েক বছর, মানে যখন সে প্রিপ করছে 6 মাসের বেশি স্টেরয়েড মেডিসিন চালায় না কেউ সম্ভবত, খুব বেশি 6 মাস কি 4 মাস কি 3 মাস। যদি আমি ইনহ্যান্স বডি বিল্ডিং খুব কম করাই, বেশি লোককে আমি করাইনি ইনহ্যান্স বডি বিল্ডিং, আমি নিজেও ইনহ্যান্স অ্যাথলিট নই সত্যি কথা বলতে। হ্যাঁ, অনেকে ভাবে আমাকে যে ন্যাচারালি বিল্ড করে, অনেকে আমাকে ভাবে যে আমি স্টেরয়েড নেওয়া। সো যদি এরকম কারোর ভাবনা হয়, আমি তো বলছি, আমাকে আমার ফোন নাম্বার আছে দেওয়া, কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাকে ডাকো যে কোনো সময়, যেখানে তুমি বলবে টেস্ট করাতে, আমি টেস্ট করতে রাজি আছি যে আমি ন্যাচারাল না আমি ইনহ্যান্স। আজকালকার ম্যাক্সিমাম আমি দেখি যারা আসে ধৈর্যটা খুব কম। হ্যাঁ, তাড়াতাড়ি চায়, সব কাজ ফাস্ট, সব কাজ কোনো সময় ফাস্ট হতে পারে না। এক লাফে গাছে উঠলে পরে তোমাকে সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে, সিম্পল ফ্যাক্ট। আর সত্যি কথা বলতে, আমাদের বেঙ্গলে এখন একটা জিনিস হয়েছে বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে, আমরা যাদেরকে মনে করছি বেস্ট, তারা বাইরে কিন্তু বেস্ট না। মানে আমাদের জাজেসদের চোখে তারা বেস্ট, বাট তারা বাইরে বেস্ট না। আর একটা আমি মনে করি, অনেক অ্যাথলিট আছে যারা বডি বিল্ডার আছে, যারা দেখছো, বা নিউজ যারা বডি বিল্ডার আছে তারাও দেখছো, স্টেজে গিয়ে প্লেসমেন্ট না পেলে মন খারাপ হয়ে যায় অনেকের। ভালো প্লেসমেন্ট পেলাম না, আমি হয়তো আমার বেস্ট দিইনি। কে কি বেস্ট দিল সেটা বড় কথা না, বডি বিল্ডিং যদি করতে, বডি বিল্ডিংকে ভালোবেসে করতে হবে, এটা আমি মনে করি। কারণ যখন তুমি হয়তো হতে পারে তুমি কোথাও গিয়ে প্লেসমেন্ট পেলে না, বাট তোমাকে পাবলিক যখন ক্রেস করবে, যখন তুমি স্টেজে উঠছো, অতটা কষ্ট করে উঠছো, তখন পাবলিক যখন তোমাকে ক্রেস করবে, ওটাই সব থেকে বড়। আর আমার মতে তো মনে হয় সমস্ত বডি বিল্ডারই চ্যাম্পিয়ন, কারণ আমাদের যখন পিক উইক চলে, বা পিক উইক যখন চলে, যখন আমাদের জল ছাড়তে হয়,
খাবার দাবারে প্রচুর রেস্ট্রিকশন করতে হয়, ওই সময়টা যেরকম ডিপ্রেশন থাকে, মানে চিকেন চেবাতে চেবাতে দুটো গালের জায়গায় ব্যথা হয়ে যায়, এতটা টাফ থাকে, 3 দিন জল ছেড়ে থাকা, মেডিসিন যখন চলে, যারা ইনহ্যান্স আছে তারা যা মেডিসিন চালায়, বা ন্যাচারালি যারা আছে, ন্যাচারালদেরও স্ট্রাগল করতে হয়, ইনহ্যান্সদেরও স্ট্রাগল করতে হয়, হয় না তা না, এই নয় যে স্টুডেন্ট মেনে নিলেও তাড়াতাড়ি হয়ে যাবে, তা না, স্টুডেন্ট মানলেও তাকে খাটতে হবে। তো সেটা সব থেকে বড় টাফ। তো সমস্ত বডি বিল্ডারদেরকে, এটা আমার কাছে অনুরোধ, এটা আজকাল সবাই করে না, সমস্ত বডি বিল্ডারদেরকে রেসপেক্ট করা উচিত। ইভেন অনেকে মনে করে যে বডি বিল্ডারদের ব্যবহার খারাপ হয় বা বডি বিল্ডাররা মানুষের সাথে মিশতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। একটা বডি বিল্ডার কিন্তু সব কিছু পারে, কেননা যে নিজের শরীরের থেকে ভারী ওজন লিফট করতে পারে সে কিন্তু ভালো কাজও করতে পারে, সে কিন্তু খারাপ কাজও করতে পারে। কথা হচ্ছে কি, ডিপেন্ড করে তার মানসিকতাটা কোথায়। কিন্তু বডি বিল্ডারের দ্বারা অনেক ভালো জিনিস হয়, কারণ যে হেলথকে ইমপ্রুভ করছে, অ্যাজ এ ডক্টর যেমন হেলথকে ইমপ্রুভ করছে, সেও হেলথের কাজই করছে। অ্যাজ এ ফিটনেস ট্রেনার, বডি বিল্ডিং কোচ যারা আছে, তাদের সবাইকে রেসপেক্ট দেওয়া উচিত। তো এটা আমি মনে করি রেসপেক্ট দেওয়া উচিত, এবং আমার গুরুদের কাছ থেকে সেটা শেখা। আর সব থেকে বড় কথা, আরেকজনের কথা না বললেই নয়, যে আমাকে বডি বিল্ডিং লাইনে আমার বেঙ্গল কম্পিটিশনের ক্ষেত্রেও খুব হেল্প করেছিল, ইভেন আমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সব কিছুতে হেল্প করেছিল, আমার বডি বিল্ডিং প্রিপে, যে আমাকে, যাকে আমি কোচ হিসেবে পাই, সবাই চেনো আশা করি, বিশ্বজিৎ বিশ্বাস, ফিট বিশ্বজিৎ নামে তাকে সবাই চেনে। তো বিশ্বজিৎও আমাকে অনেক হেল্প করে। আর বিশ্বজিতের কাছ থেকে আমার একটা জিনিসই শেখা, সেটা হচ্ছে গিয়ে, এটা আমিও মনে করি যে বডি আমি এমন তৈরি করবো যাতে সারা বছর আমি খালি গায়ে হওয়ার মতো ক্ষমতা রাখি। ওরকম বডি আমি রাখবো না যে আমি কম্পিটিশনের সময় মানে খুব সুন্দর দেখাচ্ছি, অথচ কম্পিটিশনের পর হয়ে গেল আমার চেহারা তখন নেই, তার কোনো লাভ নেই। সারা বছর, এটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, বডি এমন বানাও যাতে সারা বছর খালি গায়ে হওয়ার মতো ক্যাপাসিটি রাখো। ইভেন আমি, তোমরা ইনস্টাগ্রাম পোস্ট দেখবে আমার, আমি এখনও সারা বছর খালি গায়ে হই, আমি সারা বছর অ্যাজ মেনটেন করি। তারপরে এই নয় যে আমি বিশাল কিছু খাই না বা কিছু, আমি সবই খাই, মাপে খাই, মেনটেন করে খাই, বাট যখন আমি খাই ছুটিয়েও খাই, তো এটা নিয়ে কোনো ব্যাপার নয়। তো এভাবেই আমি করি। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্ট বডি বিল্ডিংয়ে যেমন বললাম সাইড এফেক্ট সব কিছুতেই আছে, বাট প্রপার কোচ, প্রপার গাইডেন্সের সঙ্গে নিতে হবে সবাই। একদম নিজের মতো ইচ্ছা খুশি কিছু করলে সেটা তো কখনই না, ট্রেনার অলওয়েজ। তোমার খাওয়া দাওয়া বা কি জিনিস আছে, কি লাগে, এবং হ্যাঁ, আমার ডায়েটটা যেমন ধরো, আমি ডায়েট যেটা আমি বলে দিচ্ছি অন গড, আমার জেনেটিক অনুযায়ী আমি বলি, আমার যে জেনেটিক, আমার মেজোমাপর জেনেটিক। তো মেজোমাপর জেনেটিক যাদের থাকে, এটা কেউ নেট সার্চ করলেও পাবে, তাদের বডিটা খুব তাড়াতাড়ি মেটাবলিজম ক্রিয়েট হয়, মানে তার চেঞ্জেস তাড়াতাড়ি হয়, মানে 3 মাস 4 মাসে তার ট্রান্সফরমেশন খুব ফাস্ট হয়। এটা আমার জেনেটিক্যালি ক্যাপাবিলিটি। তো আমি যেটা করতাম, আমি কম্পিটিশনের সময় যেরকম খাবারগুলো নিতাম, যেটা আমার ডায়েট অনুযায়ী আমার খাবার, আমি যেটা প্রেফার করি, আমি ফিশটা ডায়েটে নিই। আমি চিকেন বেশি রাখি না ডায়েটে, আমি চিকেন খুব কম নিই, 300 গ্রাম কি 200 গ্রাম চিকেন নিই। আমি ফিশটা মিনিমাম 500 থেকে 600 গ্রাম রাখি, যেটা লোটে ফিশ হয়, লোটে মাছ বলে সবাই। তো লোটে মাছটাকে আমি অয়েল ছাড়া খাবার খাই, কিন্তু আমি সারা বছর অয়েল ছাড়া খাবার খাই, মশলা বগেরা সবই দিই আমি। আর আমি ডিম নিই, আমি পার ডে 18টা করে ডিম খাই। আচ্ছা, তার মধ্যে 4টে ডিমের কুসুম থাকে, আর বাকিটা সব সাদা অংশ। আর আমি ঘি প্রচুর ইউজ করি, আমি আমার 1 কেজি মতো আমার ঘি লাগে ডেইলি। হ্যাঁ, খাবার দাবারে আমি টেস্টোস্টেরনের জন্য আমি ঘি নিই। আর আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি রসুন নিই। রসুনটাকে হালকা তেলে শেক করা থাকে, মানে অলিভ অয়েল দিয়ে অবশ্যই, বা ঘিতে শেক করা থাকে, আমি সেটা নিই। আর আমি রেড মিট নিই। এটা অনেকে বলবে বডি বিল্ডিংয়ে রেড মিট কনজিউম করে না, বাট আমি রেড মিট খাই। আমি মাটনটা খুব প্রেফার করি। আর মাংস আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি, সে চিকেন হোক বা মাটন, মানে মাংস খুব প্রিয়। আমি খুব মাংসাশী মানুষ এক কথায়। তো দাদা যদিও ভেজিটেরিয়ান, তো আমি সামনে এই কথাগুলো বলছি, বাট হ্যাঁ, আমি খুব আমিষ খেতে ভালোবাসি, মানে মাছ, মাংস, চিকেন, মাটন এগুলো আমার খুব প্রিয়। আর ডিম যেহেতু আমার ডায়েটে থাকে, আমি যখন কম্পিটিশনের সময় আমি চিকেনটা কম নিতাম, ফিশটা আর ডিমটাই বেশি নিতাম। তখন আমার 25টা করে ডিম নিতে হতো, তার মধ্যে 6টা কুসুম থাকতো, আর বাকিগুলো সব এগ হোয়াইটই আমি খেতাম। আর রাইস, যেমন আমি রাইস, নর্মাল রাইস খাওয়া, অনেকে আছে ব্রাউন রাইস বাগেরা, এগুলো আমার ডায়েটে, আমার কোচ এগুলো আমাকে কখনো দেয়নি। আর সাপ্লিমেন্ট চলে আমার, যেমন ক্রিয়েটিন, BCAA, ওয়ে প্রোটিন, আইসোলেট ওয়ে প্রোটিন, এগুলো আমার চলে। আর নর্মাল ছাতু, এগুলো নর্মাল চলে। আর অ্যালমন্ড, ড্রাই ফ্রুটসে, এগুলোই চলে আমার। তো আমি এইভাবেই ডায়েট মেনটেন করি। আর আমার যারা অ্যাথলিট আছে, যাদেরকে আমি তৈরি করি, তারাও নর্মাল, তাদেরকেও বডি অনুযায়ী স্ট্যান্ডার্ড বাই স্ট্যান্ডার্ড করে আমি ডায়েট দিই। তো আমি ডায়েটটা এভাবে নিই। আর হ্যাঁ, যখন আমি চিট করি, তো আমি মানে সব কিছুই খাই। আমার পছন্দের খাবারের মধ্যে সব থেকে পিৎজা আমার খুব প্রিয়, আর বিরিয়ানি, মাটন বিরিয়ানিও আমি খাই,
আমার ভালো লাগে। আর আমি রান্না করতে ভালোবাসি, যেহেতু আমি নিজে রান্না করে খেতে খুব ভালোবাসি। বাহ, খুব ভালো। আর তোমার আইকন কে তাহলে এই লাইনে যে এসছো? বডি বিল্ডিং এ আমার আইকন যদি বলা হয় অলিম্পিয়া দিকে আর্নল্ড শোয়ার্জনেগার, আর হচ্ছে কি আমার সব থেকে পছন্দের কাই গ্রিন। কাই গ্রিন আর আর্নল্ড শোয়ার্জনেগারকে আমার খুব ভালো লাগে, বিকজ আর্নল্ড সবার থেকে বেস্ট লাগে আমার আর্নল্ড শোয়ার্জনেগারকে, বিকজ আমি আর্নল্ডের খুব বড় ফ্যান। এখানে আমি আমার নিক নেইমে অনেককে আমাকে অ্যারিন বা আর্নল্ড বলে ডাকে অনেকে আমাকে, তো সেটাও একটা ফ্যাক্ট। আমার আর্নল্ডকে ভালো লাগে বিকজ তার ওই একটা ক্লাসিক পোজ আছে আর্নল্ড শোয়ার্জনেগারের, যেটা আমার খুব ফেভারিট। এবং ফ্রন্ট ডাবল বাইসেপস যখন আর্নল্ড দেয়, মানে অ্যাস্থেটিকনেসটা খুব, যেটা এখনকার বডি বিল্ডারদের হারিয়ে যাচ্ছে অনেকটা, সেই ক্লাসিক জিনিসটা নেই, অনেকটা চলে যাচ্ছে। বাট আর্নল্ড আমার অল টাইম ফেভারিট। আর এমনিতে তাহলে তোমার এখন ভবিষ্যতে কি প্ল্যান আছে এটা নিয়ে? আমার প্ল্যান আছে, আমি বেঙ্গল কম্পিটিশন করেছি একটা, তো এবার আমার প্ল্যান আছে আমি আইসিএন বা মাসলম্যানিয়ার জন্য প্রিপ করবো, 2026-এই প্রিপ করবো, আমার সেই প্ল্যান আছে। এবং সেগুলো আপডেট অবশ্যই তোমরা সবাই পাবে। আমি এমনিতেই ইনস্টাগ্রামে সবাইকে বলেছি আমি 26-এ আবার কামব্যাক করছি। আমি 25-এ খেলেছি, 25শে ফেব্রুয়ারিতে, তো আমি আবার 26-এ কামব্যাক করবো। হয়তো আইসিএন গোয়া বা মাসলম্যানিয়াতে সম্ভবত আমাকে দেখতে পারবে, তো আশা করি নিজের বেস্ট দেবো, দেখা যাক কি হবে, যা হবে ভালোই হবে আশা করছি। কি আর হবে, মানে জিতলেও আমার হ্যাপি, হারলেও আমি হ্যাপি, বিকজ আমি মনে করি যে বডি বিল্ডিং হার জিতের জন্য, এটা আমার কোচও বলে আমাকে, বডি বিল্ডিং হার জিতের জন্য নয়, নিজের মতো নিজে ফ্রিলি হয়, বডি বিল্ডিংকে ভালোবেসে করো, হার জিত সব ভগবান দেখে নেবে, তুমি তোমার বেস্ট দাও ব্যাস। একদম। এবং লোকে বেস্ট বললি বেস্ট, কাজে কে অ্যাওয়ার্ড দিচ্ছে না ডাজন্ট ম্যাটার। এটা আমি সমস্ত বডি বিল্ডারদের বলবো, এভাবে যদি ভাবো না তাহলে খুব সিম্পল লাগবে। এখানে আমি কিছুক্ষণ আগে একজনের উদাহরণ দিলাম, আমার খুব পছন্দ কাই গ্রিন। কাই গ্রিন তো কোনোদিন মিস্টার অলিম্পিয়া হতে পারেনি, বাট তাও সে বেস্ট সবার কাছে। কেন? বিকজ সে তার বেস্ট অলওয়েজ দিয়েছে, তুমি তোমার বেস্ট দাও। জাজ কি বললো সেটা কথা না, সমস্ত জাজেরই ক্রাইটেরিয়া থাকে আলাদা, অবশ্যই তাদেরকে রেসপেক্ট করো, তারা যেটাই সিদ্ধান্ত নেয় মাথা পেতে নেয়, যত ভুল করবে তত শিখতে পারবে, এটা আমি মনে করি। না হারলে কিন্তু জেতার ভ্যালু শেষ আর যাবে না জীবনে, সেই জেতার ভ্যালু যাবে মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ আছে বলে দুটো ডিফারেন্স আছে। কারণ আমরা যদি সহসাই জিতে যাই না, তাহলে আমরা হারের মনোটাও বুঝবো না, জিতের মনোটাও বুঝবো না, হারলেও বুঝবো না জিত কি। হ্যাঁ, চ্যাম্পিয়ন সেই হয় যে হারে আবার উঠে দাঁড়ায়। আমার জীবনে আপডাউন প্রচুর এসছে, আমি মডেলিংয়ে যখন ছিলাম তখন আপডাউন এসছে, বডি বিল্ডিং লাইনেও আমার আপডাউন আছে, মানে নেই তা না, আছে। আমি যতবার ভেঙে পড়েছি আবার উঠে দাঁড়িয়েছি। আমাকে মোটিভেশন অলওয়েজ আমার মা করেছে, আমার ফ্যামিলি করেছে। আমার ফ্যামিলি আমার সঙ্গে কিন্তু বলতে নেই, মানে আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে, আমার মা মাসি আমাকে খুবই সাপোর্ট করে, ইভেন আমার ফাদারও অনেক ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে। সে হয়তো প্রথম দিকে বডি বিল্ডিং জিনিসটা অতটা পছন্দ করতো না, বাট এখনও অনেকটা সে পছন্দ করে না, সে বাট সে অনিচ্ছা হোক বা যাই হোক, সে অনেকটা ক্ষেত্রে সে বলে না ঠিক আছে যা পারছে করুক, কতটা ফিরে টাকায় না সে। আমার দাদা আমাকেও অনেক ক্ষেত্রে সাপোর্ট করে, তো আমি ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, অবশ্যই আমার বন্ধুদের স্টুডেন্টদের সাপোর্টও আমি খুব পেয়েছি, যেটা আমার কাছে না বললেই নয়। আমার গুরুদের সাপোর্ট আমি পেয়েছি। আর লাইফ লেসনে আমি অলওয়েজ আর্নল্ড শোয়ার্জনেগারকে মেনেছি, বিকজ আমার লাইফে কোনো প্ল্যান বি নেই। এটা আমার আগে অনেকে পডকাস্টও অনেকে শুনেছে, আমি প্ল্যান বি রাখি না লাইফে, আমি প্ল্যান এই সাকসেস করি। মানে আমার কাছে একটাই দিশা যে আমাকে একটাই সাকসেস হতে হবে, বিকজ আমি হার্ডওয়ার্ক দিয়ে সব কিছু করি, এবং আমি অলওয়েজ হার্ডওয়ার্কে বিশ্বাসী। ভাগ্য অবশ্যই মানি আমি, যেমন দাদা অলওয়েজ আমাকে প্রেডিকশন দেয়, ভাগ্য অবশ্যই মানি, ভাগ্যের সঙ্গে সঙ্গে আমি হার্ডওয়ার্ক দিয়েও আমি ভাগ্য দেখবো, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি অলওয়েজ আনস্টপেবল। থ্যাংক ইউ। এবং আমার খুব ভালো লাগলো, এবং আশা রাখবো ঈশ্বরের কাছে তুমি আরো বড় হও, অবশ্যই, ঠিক আছে, এবং যেটা তুমি কাম্য করছো সেই কম্পিটিশনগুলো যেত অবশ্যই। আর যারা বডি বিল্ডিং ফিট করতে চাও বা অ্যাজ এ ফিটনেসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যারা ফিট থাকতে চাও সেগুলো আমি করাই। তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম আছে, ফোন নাম্বার আছে, দাদার কাছ থেকেও তোমরা নিতে পারো, দাদার কন্ট্যাক্ট নাম্বারও আছে। তো অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি আমার মতো তোমাদেরকে গাইড করবো অলওয়েজ। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, অলওয়েজ নিজের প্রতি নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে। ওকে, ইউ নেভার গিভ আপ, বিকজ তুমি তখনই হারবে যখন তুমি মনে করবে তুমি হেরে যাচ্ছ। তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ তুমি মনে করবে যে আমি জিততে পারবো, এটাই হচ্ছে কথা। আর সবসময় আমরা মনে করি, এটা আমি খুব মনে করি, তোমাকে যদি কেউ হারাতে পারে একমাত্র তুমি নিজে, আর কেউ না। তোমার শত্রুও তুমি নিজে, তোমার মিত্রও তুমি নিজে। সো অলওয়েজ পজিটিভ থাকো, আর আমি কিন্তু অলওয়েজ পজিটিভ থাকি, অলওয়েজ বিন্দাস থাকো ব্যাস। আর নিজের হার্ডওয়ার্ক দিয়ে চলো ব্যাস, বাকি সব বুঝে নেবে বজরংবলী। আমি অলওয়েজ বজরংবলীকে মানি এই জন্য। সো চলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আবার আমরা একসাথে আসবো, কাজ করবো। চলো, টেক কেয়ার, চলো।